আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। স্ত্রী সহ করোনায় আক্রান্ত বাশার আল আসাদ, ফের দলের সঙ্গে দ্বন্দ্বে ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ রাজ পরিবারের বর্ণবাদী চেহারা ফাঁস করলেন বধূ মেগান। মোদির পরদিনই ফের কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। পরমাণু ইস্যুতে আমেরিকা রাস্তার পাশ দিয়ে চলছে বলছে ইরান। করোনার ঝুঁকি থাকা এবারও নববর্ষে সফর করবেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। সীমান্তে অভিবাসী সামলাতে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন। হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান অস্ট্রেলীয় সিনেটরের। এবং আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে তালেবান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমা মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। খবর দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সির। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া বিবৃতি অনুযায়ী পিসিআর পরীক্ষার মাধ্যমে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার আগে প্রেসিডেন্ট আসাদ এবং তার স্ত্রী আসমার দেহে মাঝারি ধরনের উপসর্গ দেখা দিয়েছিল। পরে পরীক্ষা করালে ফল করোনা পজিটিভ আসে। 55 বছর বয়সী সিরিয়ার এই শাসকের শারীরিক অবস্থা ভালো এবং স্থিতিশীল রয়েছে। কাজে ফেরার আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমা ঘরে আগামী 2 সপ্তাহ আইসোলেশনে থাকবেন। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, আসাদের সরকার ও তার শাসনের বিরুদ্ধে দেশটিতে জন অসন্তোষ শুরু হওয়ার 10 বছর আর কয়েকদিন পর পূর্ণ হতে যাচ্ছে। তার আগ মুহূর্তে আসাদের সস্ত্রীক করোনায় আক্রান্তার খবর ঘোষণা দিয়ে জানানো হলো। বার্তা সংস্থা রয়টার্সের হিসেব অনুযায়ী সিরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 15,981 জন। এর মধ্যে 1,063 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দল রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ফের দ্বন্দ্বে জড়িয়েছেন। রিপাবলিকান পার্টির 3টি গুরুত্বপূর্ণ কমিটির সদস্যদের তিনি জানিয়ে দিয়েছেন দলের তহবিল গঠনে যেন তার নাম কিংবা ইমেজ ব্যবহার করা না হয়। শুক্রবার আইনজীবীর মাধ্যমে রিপাবলিকান পার্টির রিপাবলিকান ন্যাশনাল কমিটি, ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল ক্যাম্পেইন এবং ন্যাশনাল রিপাবলিকান সিনেট ক্যাম্পেইন এই 3 কমিটিতে চিঠি দিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইউরোপ ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম পলিটিকোকে শনিবার এই তথ্য জানিয়েছেন ট্রাম্পের এক মুখপাত্র। গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলার উস্কানির অভিযোগে সম্প্রতি অভিশংসনের মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সরকারের বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি এই অভিশংসনের প্রস্তাব এনেছিল। এর প্রস্তাব সমর্থন জানিয়েছিলেন রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য। পলিটিকোকে ট্রাম্পের মুখপাত্র জানান, নিজ দলের সদস্যদের এই বিশ্বাসঘাতকতা প্রতিনিয়ত পোড়াচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে। দলের বেশ কয়েকজন সদস্যের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী সম্প্রতি রিপাবলিকান দলের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে গৃহযুদ্ধ চলছে ডোনাল্ড ট্রাম্পের। তাদের মধ্যে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা এবং সিনেট সদস্য মিচ ম্যাককনেলের সঙ্গে তার দ্বন্দ্ব অনেকটাই প্রকাশ্যে এসে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে ফ্লোরিডার পাম বিচ শহরে বাস করছেন ডোনাল্ড ট্রাম্প। গত রোববার রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠক করেন তিনি। ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল রাজপরিবারের বর্ণবাদী আচরণ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, অনাগত সন্তানের ত্বকের রং কেমন হবে তা নিয়ে রাজপরিবারের সদস্যরা তাকে কথা শুনিয়েছে। মার্কিন সিবিএস টেলিভিশনের অপ্রা উইনফ্রের সঙ্গে গত রোববার এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রাজতন্ত্রের অভ্যন্তরে বর্ণবাদ রয়েছে। মেগান বলেন, মানসিক সংকটের সময় তাকে সাহায্য করতেও অস্বীকৃতি জানানো হয়, মিথ্যা অভিযোগ তোলা হয়, এমনকি তার অনাগত সন্তানের ত্বকের রং নিয়ে রাজপরিবার উদ্বেগ ছিল। তিনি বলেন, তাকে বলা হয়েছিল ত্বকের রঙের কারণে তার সন্তান আর্চিকে রাজকীয় খেতাব দেওয়া হবে না। নিজে গর্ভবতী থাকার সময় ট্যাবলয়েড আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলাপচারিতা নিয়ে নিজের উপর প্রভাব সম্পর্কে মেগান বলেন, আমার শুধু মনে হয়েছিল আর বাঁচতে চাই না, আর সেটা খুব স্পষ্ট ও বাস্তব এবং ভীতিকর চিন্তা ছিল। আত্মহত্যার চিন্তা করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে মেগান বলেন, হ্যাঁ, সেটা খুব স্পষ্ট চিন্তা ছিল। প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল অনেক আগেই রাজকীয় দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন এবং আমেরিকায় বসবাস করার সিদ্ধান্ত জানিয়েছেন। শ্বেতাঙ্গ বাবা আর কৃষ্ণাঙ্গ মায়ের সন্তান মেগান মার্কেল এই সাক্ষাৎকারে রানীকে সরাসরি অভিযুক্ত না করলেও ক্রাউন প্রিন্স সহ অন্যদের বিরুদ্ধে কথা বলেছেন। মেগান বলেন, আমার অন্তঃসত্ত্বার কয়েক মাসে ঘুরে ফিরে কয়েকটি কথাই আসতো,
তুমি রাজকীয় নিরাপত্তা পাবে না, কোনো রাজকীয় খেতাবও পাবে না। আর যখন ওর জন্ম হবে, ওর গায়ের রং কতটা কালো হতে পারে তা নিয়েই তাদের যত উদ্বেগ ছিল। ব্রিটেনে কৃষ্ণাঙ্গদের সঙ্গে অমানবিক আচরণের বহু অভিযোগ রয়েছে। এখন রাজপরিবারেও বর্ণবাদ মারাত্মক আকার ধারণ করেছে বলে মেগানের মাধ্যমে স্পষ্ট হলো। বিধানসভা নির্বাচনের আগে কলকাতায় সমাবেশ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি ফিরে যাওয়ার পর 24 ঘন্টা পার হয়নি। এর মধ্যে আবারও রাজপথে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মিছিল করেছেন কংগ্রেসের প্রধানী নেত্রী। গত শুক্রবার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। সেদিনই মমতা জানিয়েছিল 8 মার্চ নারী দিবস উপলক্ষে কলকাতার রাস্তায় বিশাল মিছিল করবেন তিনি। কলকাতার কলেজ স্ট্রিট থেকে ড্রোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। অবশ্য নারী দিবস উপলক্ষে প্রতি বছরই এ ধরনের মিছিল করেন তৃণমূল নেত্রী। তবে মোদির সমাবেশের পরদিন হিসেবে এবং বিধানসভা ভোটের আগেই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অবশ্য নারীদের নিরাপত্তা নিয়ে বরাবরই তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে আসছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটির দাবি, তৃণমূলের শাসনামলে পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা বারবার বিঘ্নিত হয়েছে। রোববার মোদী সমাবেশ থেকেও বিজেপি নেতারাই অভিযোগ করেছেন। তবে কাকতালীয় হোক বা ঘটনাচক্রে, কলকাতায় মোদী তথা বিজেপির সমাবেশের পরদিনই আন্তর্জাতিক নারী দিবস। আর বেশ আড়ম্বরভাবে এই দিবস পালনের মধ্য দিয়ে বিজেপির শিবিরকে পাল্টা জবাব দেওয়ার কথা ভেবেছে তৃণমূল শিবির। তৃণমূল এক্ষেত্রে বেশ এগিয়ে থাকবে, কারণ আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মনোনয়ন দিয়েছেন তাদের 50% নারী। এছাড়া নারী হিসেবে মমতাও তো সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে যে অচল অবস্থা দেখা দিয়েছে সে বিষয়ে আমেরিকা মূলত রাস্তার ভুল পাশ দিয়ে চলছে। ফলে আমেরিকার জন্য ইউটার্ন নেওয়া জরুরি। তিনি বলেন, আমেরিকাকে পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি এবং পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারপর তাদেরকে পরমাণু সমঝোতায় ফিরতে হবে। সোমবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে খাতিবজাদে একথা বলেছেন। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতার গুরুত্বপূর্ণ একটি পক্ষ হওয়ার পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ওয়াশিংটন এই সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং অবৈধভাবে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে মারাত্মক অচল অবস্থা সৃষ্টি হয়েছে। জো বাইডেন ক্ষমতায় আসার পর পরমাণু সমঝোতায় ফিরবেন বলে ঘোষণা দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেননি। আমেরিকা বলছে ইরানকে পরিপূর্ণভাবে পরমাণু সমঝোতা মেনে চলতে হবে। অন্যদিকে ইরান বলছে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরতে হবে। এরপর ইরানও পরমাণু সমঝোতা বাস্তবায়নে পরিপূর্ণ মনোযোগী হবে। করোনা মহামারীর কারণে এবারও ফার্সি নববর্ষে কোনো সফর করবেন না বলে ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। এ তথ্য জানিয়েছে সর্বোচ্চ নেতার বাংলা ভাষার অফিসিয়াল ফেসবুক পেজ। আয়াতুল্লাহ হিল উজমা খামেনি বলেছেন, গত ফার্সি নববর্ষে নওরোজে দেশবাসী করোনা মোকাবেলায় বিষয়ক কর্মকর্তাদের দিক নির্দেশনা মেনে চলেছেন। এর ফলে বড় দুর্যোগ থেকে রক্ষা পাওয়া গেছে। আসন্ন নওরোজেও ব্যাপক ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্ক ফোর্স যা বলবে তা মেনে চলতে হবে। তারা যদি সফরে যেতে মানা করে তাহলে তা মানতে হবে। আমিও নওরোজে কোনো সফরে যাব না। তিনি আরও বলেছেন, জাতীয় টাস্ক ফোর্স এ বিষয়ে যা বলে আমি তা মেনে চলি। করোনার কারণে গত বছরের নওরোজেও কোনো সফর করেননি ইরানের এই সর্বোচ্চ নেতা। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা ফার্সি নববর্ষ উপলক্ষে প্রতি বছর মাশহাদে যেতেন। সেখানে ইমাম রেজা মাজার জিয়ারত করতেন এবং সেখান থেকে নববর্ষের বাণী দিতেন। মাশহাদ হচ্ছে সর্বোচ্চ নেতার জন্মশহর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেয়ার পর থেকে প্রতিদিন হাজার হাজার অভিবাসী দক্ষিণের সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে। নথিপত্রহীন এসব অভিবাসীকে গ্রেফতারের পর আটক রাখার জন্য স্থান সংকুলান হচ্ছে না। প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি ভিত্তিতে তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সীমান্ত সফর করে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা আসার পর ঠিক কত অভিবাসী সীমান্ত অতিক্রম করেছে তার কোনো হিসেব প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে স্থানীয় সংবাদ মাধ্যমে এই সংখ্যা দিনে 3 থেকে 5,000 বলে উল্লেখ করা হচ্ছে। গত 6 সপ্তাহে এমন অভিবাসী প্রবাহে খোদ ডেমোক্রেটিক পার্টির মধ্যেই উৎকণ্ঠা দেখা দিয়েছে। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়ে বলেছেন, সুনামির মতো লোকজন প্রবেশ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে। ক্ষমতা গ্রহণের পরেই প্রেসিডেন্ট বাইডেন সীমান্ত পরিস্থিতিকে মানবিক করার উদ্যোগ নেন। নির্দেশ জারি করে তিনি বলেন, সীমান্তে আশ্রয় প্রত্যাশী লোকজনের সঙ্গে আসা শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা যাবে না।
সীমান্ত দিয়ে আমেরিকায় ঢোকার পর আশ্রয়ের আবেদন করার সুযোগ দেওয়া হয় নথিপত্রহীন অভিবাসীদের। এসব সুবিধা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বন্ধ করে দিয়েছিলেন। সীমান্ত পরিস্থিতি শিথিল করার সঙ্গে সঙ্গে বানের জলের মতো লোকজনের আগমন শুরু হয়। ডেমোক্রেটিক পার্টির টেক্সাস অঙ্গরাজ্য সিনেটর জোয়ান চুই বলেছেন, তিনি মনে করেন সীমান্তে ঠিক কী ঘটছে তা নিয়ে সঠিক ধারণা বাইডেন প্রশাসনের নেই। সীমান্ত প্রহরীরা এক অসহায় বাস্তবতায় পড়েছেন উল্লেখ করে এই আইন প্রণেতা বলেছেন, কোনো পূর্ব প্রস্তুতি ও সঠিক নির্দেশনা ছাড়া কেউ কিছু করতে পারছে না। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জরুরি উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রাদেশিক আইন পরিষদের উচ্চকক্ষের সিনেটর ডেভিড শোয়েরবিচ ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ঘৃণা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত ক্রীড়া এবং বহুসাংস্কৃতিক মন্ত্রী জিও ফ্লির সাথে এই বৈঠকে তিনি আহ্বান জানিয়েছেন। মন্ত্রীর কাছে তিনি প্রশ্ন করেন, তারা কি সরকারের বিবেচনায় নতুন নাৎসি সংগঠন, এবং যদি তাই হয় তবে তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে। ডেভিড শোয়েরবিচ এ সময় 28 ফেব্রুয়ারির নিউ সাউথ ওয়েলসের হ্যারিস পার্কে 4 শিখ তরুণের ওপর হামলার এক ঘটনা উল্লেখ করেছেন। ওই হামলায় তাদের গাড়ি ঘিরে ভারতীয় আক্রমণকারীরা বেসবল ব্যাট, হাতুড়ি এমনকি কুড়াল দিয়ে ভাঙচুর করা হয়। আক্রান্তরা তাদের মধ্যে একজনকে শনাক্ত করতে সক্ষম হয়, যে 2 সপ্তাহ আগে আরএসএস বিজেপির আয়োজিত কার র্যালিতে অংশ নিয়েছিলেন। মার্কিন এবং ন্যাটো সৈন্যদের প্রত্যাহার করে নেওয়া হলে আফগানিস্তান জুড়ে তালেবানের ব্যাপক সামরিক উত্থান হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। তালেবান এবং ট্রাম্প প্রশাসনের করা এক চুক্তি অনুযায়ী আগামী মাসের শেষ নাগাদ সব মার্কিন সৈন্য আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগে আফগান প্রেসিডেন্টকে দেয়া এক চিঠিতে তালেবানের নতুন উত্থানের শঙ্কার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 9/11 হামলার জবাবে 2001 সালে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তখন তালেবানকে উৎখাতের লক্ষ্য নিয়ে তারা হামলা শুরু করে। অবশেষে যুদ্ধের কোনো সমাপ্তি ছাড়া চুক্তি করে আফগানিস্তান ছাড়তে রাজি হয় ওয়াশিংটন। সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে 2020 সালে চুক্তি স্বাক্ষরিত হলেও চলতি বছরের জানুয়ারিতে সেই চুক্তি রিভিউ তথা নতুন করে পর্যালোচনা করবে বলে জানায় বাইডেন প্রশাসন। এই চুক্তি অনুযায়ী মে মাসের 1 তারিখের আগে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সব সদস্য আফগানিস্তান ছেড়ে যেতে হবে। এর বিনিময়ে তালেবান আফগানিস্তানের নিরাপত্তার নিশ্চয়তা দেবে।